আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সম্মিলিত হামলার পরিকল্পনা, হামাস ও হাউসি নেতাদের বৈঠক। গাজায় যুদ্ধ বন্ধে কেন সোচ্চার এসব ইসরায়েলি? এদিকে নির্বাচনের মধ্যেই হুমকি দিলেন পুতিন। আরও জানিয়ে দিব মিথ্যাচার ও সন্ত্রাস অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্মগত স্বভাব। গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের 7টি মিথ্যাচার। এবং সর্বশেষ জানিয়ে দিব নৌশক্তি বাড়ানোর দিকে হঠাৎ জোর কেন চীনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের সম্মিলিত হামলার পরিকল্পনা, হামাস ও হাউসি নেতাদের বৈঠক। ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে অভিযান পরিচালনার বিষয়ে হামাস ও হাউসি সম্প্রদায়ের সিনিয়র নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনি উপদলীয় সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে হামাস ও হাউসি সম্প্রদায় হল প্রতিরোধ অক্ষ। তাদের সঙ্গে রয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়া। সূত্রটি আরও জানিয়েছে গত 7 অক্টোবর চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। এর কয়েক মাস পরে হামাসের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলপন্থী জাহাজে হামলা শুরু করেছে হাউসি সম্প্রদায়। এর মধ্য দিয়ে তারা গাজায় মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করে। হামাস এবং ইসলামিক জিহাদের সূত্র অনুসারে দুটি ফিলিস্তিনি ইসলামিক গোষ্ঠীর নেতারা এবং মার্কসবাদী পপুলার ফ্রন্ট গত সপ্তাহে হাউসি প্রতিনিধি দলের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। সেখানে গাজা যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রতিরোধের ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকটি কোথায় হয়েছিল তা জানায়নি সূত্র। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায় ওই বৈঠকের রাফায় ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা হয়েছিল। হামাস এবং ইসলামিক জিহাদের সূত্র নিশ্চিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করার জন্য হাউসিরা লোহিত সাগরের জাহাজে আক্রমণ চালিয়ে যাবে। গাজায় যুদ্ধ বন্ধে কেন সোচ্চার এসব ইসরায়েলি? 2015 সালের কথা। সিরিয়ার শরণার্থীদের সাহায্য করতে গ্রিসে যান মায়া। তিনি একজন ইসরায়েলি ইহুদি। সেই সময় তরুণী মায়া অভিবাসী শিক্ষার্থী হিসেবে জার্মানিতে পড়াশোনা করছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় গ্রিসে অভিবাসন প্রত্যাশীদের ঢোকার ছবি তাকে গভীরভাবে নাড়া দেয়। গ্রিসের সিরীয় শরণার্থীদের মধ্যে মায়া অনেক ফিলিস্তিনি দেখা পান যাদের জন্ম সিরিয়ায়। 1948 সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এসব ফিলিস্তিনির বাবা ও দাদারা পালিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছিলেন। গ্রিসে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া এসব ফিলিস্তিনি কাছ থেকে নাকবা বা মহাবিপর্যয় সম্পর্কে জানতে পারেন মায়া। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় 7.5 লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের ঘটনায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাকে নাকবা বা মহাবিপর্যয় বলে ফিলিস্তিনিরা। মায়ার বয়স তখন 33। তিনি এতদিন জানতেন শত্রু আরব রাষ্ট্রগুলোর সঙ্গে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনিদের সাক্ষাৎ পাওয়ার পর মায়া শেখানো এই ইতিহাস ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেন। মায়া আল জাজিরাকে বলেন, আমি এভাবে ফিলিস্তিনিদের শরণার্থী হওয়ার বিষয়টি জানতাম না। ইসরায়েল থেকে বেরিয়ে অন্যত্র যাওয়ার পরই মূলত আমি ইসরায়েল সম্পর্কে জানতে শুরু করি। আমার শেখায় যে গলদ আর ফাঁকি ছিল, একমাত্র ইসরায়েল ছাড়ার পরই সেই ঘাটতি পূরণ হতে শুরু করে। প্রতিহিংসার শিকার হওয়ার ভয়ে মায়া আল জাজিরার কাছে তার পুরো নাম প্রকাশে আপত্তি জানান। ইসরায়েলের যেসব অধিকার কর্মী জায়নবাদ বিরোধীদের ইসরায়েলি হিসেবে পরিচয় দিয়ে থাকেন তাদেরই একজন হলেন মায়া। নির্বাচনের মধ্যেই হুমকি দিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন সীমান্তবর্তী বেলগ্রদ ও তুরস্কে প্রাণঘাতী ইউক্রেনীয় বিমান হামলার কড়া জবাব দেওয়া হবে। গতকাল শুক্রবার রাশিয়ায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে কাল রোববার পর্যন্ত। ভোট গ্রহণের প্রথম দিন পুতিন তার নিরাপত্তা কাউন্সিলে ভাষণ দেন। এ সময় দেশটির সীমান্ত এলাকায় ইউক্রেনের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের অভিযোগ, নির্বাচনী ট্রেন থেকে তাকে লাইনচ্যুত করার উদ্দেশ্যে হামলা চালাচ্ছে কিয়েভ। এই নির্বাচনে জিতে আরও 6 বছরের জন্য নিজের ক্ষমতা পাকাপোক্ত করার পথে রয়েছেন পুতিন। ইউক্রেনে দখল করা অঞ্চলগুলোতেও নির্বাচন করছে রাশিয়া। এমনকি এবারের নির্বাচনে পুতিন বিরোধী হিসেবে পরিচিত কাউকে লড়তে দেওয়া হচ্ছে না।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে পুতিনের এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। ভাষণে পুতিন বলেন, এসব হামলা চালিয়ে শত্রুপক্ষ ক্ষমা পাবে না। এসব হামলা চলমান প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার শামিল। 1999 সাল থেকে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন, কখনো প্রেসিডেন্ট হিসেবে, কখনো বা প্রধানমন্ত্রী পদে। দেশটিতে সর্বশেষ 2018 সালে নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে জিতে পুতিন নিজের অবস্থান পোক্ত করেন। এবারের নির্বাচনেও 6 বছরের জন্য জিতে 2030 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চলেছেন তিনি। মিথ্যাচার ও সন্ত্রাস অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্মগত স্বভাব। গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের 7টি মিথ্যাচার। ইহুদিবাদী ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক মিথ্যাচারের মাধ্যমে তার গাজা আগ্রাসনে কাল্পনিক সাফল্য পাওয়ার চেষ্টা করেছে এবং এই উপত্যকায় নিজেদের বর্বরতার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করেছে। যদিও এখন পর্যন্ত এসব চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে এবং বিশ্ববাসীর সামনে বিষয়গুলো হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। কেন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে? ইহুদিবাদীদের প্রথম মিথ্যাচার ছিল এই যে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আল আকসা তুফান অভিযান শুরু করেছে। ইহুদিবাদী বাহিনী এমন সময় এই দাবি করেছে যখন তারা হামাসের 7 অক্টোবর অভিযানের আগে বহুবার গাজায় আগ্রাসন চালিয়েছে এবং জর্ডান নদীর পশ্চিম তীরে 230 জনেরও বেশি ফিলিস্তিনিকে শহীদ করেছে। প্রকৃতপক্ষে আল আকসা তুফান অভিযানের অনেক আগে থেকে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির লঙ্ঘন করে আসছিল। ইসরায়েলি বন্দীদের মুক্তি অগ্রাধিকার নিয়ে ভুয়া তথ্য। দ্বিতীয় মিথ্যাচার ছিল ইসরায়েলের এই দাবি যে তারা গাজা উপত্যকায় আটক ইহুদিবাদী বন্দীদের মুক্ত করাকে অগ্রাধিকার দিচ্ছে। মার্কিন টিভি উপস্থাপক মেহেদী হাসানের মতে বাস্তবতা হলো এই বিষয়টিকে ইসরায়েলিরা অগ্রাধিকার দিচ্ছে না, বরং গাজায় প্রচুর সংখ্যক ইসরায়েলি বন্দী ইহুদিবাদী বাহিনীর বোমাবর্ষণ, গুলি ও বিস্ফোরণে নিহত হয়েছে। নবজাতকদের গলা কাটা শিশুদের হত্যাকারী কে? ইসরায়েলের তৃতীয় মিথ্যাচার ছিল হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলি শিশুদের শীর্ষের। এটি ছিল এমন একটি মিথ্যা যা যাচাই বাছাই ছাড়া প্রকাশ করে মার্কিন নিউজ চ্যানেল CNN এর রিপোর্টারকে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন। ইসরায়েল ব্যাপকভাবে এ সংক্রান্ত তথ্য প্রচার করেছিল কিন্তু কোনো প্রমাণ দেয়নি। পরে স্পষ্ট হয়ে যায় যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। চতুর্থ মিথ্যাচার হলো আশিফা হাসপাতালে হামাসের কমান্ড সেন্টার। আন্তর্জাতিক অঙ্গন থেকে গাজার হাসপাতালগুলোতে ইহুদিবাদী বাহিনীর নির্বিচার হামলার ব্যাপক সমালোচনা হওয়ার পর ইসরায়েলিরা তাদের এই অপরাধকে ন্যায্যতা দেওয়ার লক্ষ্যে একটি নতুন মিথ্যাচারের আশ্রয় নেয়, আর সেটি ছিল এই দাবি করা যে আশিফা হাসপাতাল সহ গাজার চিকিৎসা কেন্দ্রগুলোতে সেন্টারগুলোতে হামাসের কমান্ড সেন্টার অবস্থিত। পঞ্চম মিথ্যাচার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিসংখ্যানে আস্থার অভাব। গাজায় ইসরায়েলের হামলায় বিপুল সংখ্যক মানুষ শহীদ ও আহত হওয়ার পর ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েলি সেনা মুখপাত্র দাবি করে যে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় পরিসংখ্যান বিশ্বাস করা যায় না। অথচ ইসরায়েলি সাংবাদিক ও বিশ্লেষকরা গাজার হতাহতের পরিসংখ্যান পাওয়ার ক্ষেত্রে এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে পায়নি। আর হিব্রু ভাষার বিখ্যাত সংবাদপত্রগুলি এখন গাজার এই সূত্র থেকে হতাহতের খবর সংগ্রহ করছে। ষষ্ঠ মিথ্যাচার, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়নি। ষষ্ঠ মিথ্যা হলো ইসরায়েলের এই দাবি যে গাজায় দুর্ভিক্ষ নেই। আন্তর্জাতিক সংস্থাগুলি ইসরায়েলের এই দাবিটি বারবার প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এর মুখপাত্র জেমস এল্ডার সম্প্রতি গাজার মানবিক বিপর্যয় সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে গাজার দুর্যোগ বর্ণনা করার জন্য কোনো উপযুক্ত শব্দ তার জানা নেই। সপ্তম মিথ্যাচার, ফিলিস্তিনিদের নিহত হওয়ার জন্য হামাস দায়ী। তেল আবিবে সপ্তম মিথ্যাচার হলো এই দাবি করা যে হামাসকে ভোট দেওয়ার কারণে গাজাবাসীকে নির্বিচারে মারা পড়তে হচ্ছে। এমন সময় এ দাবি করা হচ্ছে যখন গাজায় সর্বশেষ নির্বাচন প্রায় 20 বছর আগে অনুষ্ঠিত হয় এবং আজ যারা শহীদ হচ্ছে তখন তাদের অনেকের জন্মও হয়নি। নৌশক্তি বাড়ানোর দিকে হঠাৎ জোর কেন চীনের? তাইওয়ান প্রণালীতে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও স্বশাসিত তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্ত করতে চায় বেইজিং। তাইওয়ানকে তারা চীনের প্রদেশ হিসেবে দেখে থাকে। চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস NPC সরকারের কাজের প্রতিবেদন উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। চীনের পুনরুই একত্রীকরণ ইস্যুকে দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে বেইজিংয়ের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি। এটি সরকারের সামগ্রিক কৌশলের অংশ বলেও জোর দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী। এ বক্তব্য অবশ্য নতুন কিছু নয়, তবে অতীতে চীনের পুনঃ একত্রীকরণ বললে তার আগে শান্তিপূর্ণ শব্দটিও ব্যবহার করা হতো। এই ঘোষণায় এই শব্দটি অনুপস্থিত ছিল। বেইজিং মনে করে যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানকে দেওয়া নিরাপত্তা গ্যারান্টি
এই অঞ্চলে নিরাপত্তা হুমকির বড় উৎস। মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে 5টি মার্কিন বিমান বাহিনী রণতরী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। চীনের রাজনীতিবিদেরা প্রায়ই তাদের বক্তব্যে দুই উপকূলে শান্তি এবং নিরাপত্তা কথাটি উল্লেখ করছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এই শব্দ বন্ধের মাধ্যমে এখন শুধু তাইওয়ান প্রণালী নয়, বরং পুরো প্রশান্ত মহাসাগরকে বোঝাতে চাচ্ছে চীন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই জলসীমার নিয়ন্ত্রণ নিতে বেইজিং ইতিমধ্যে তাদের অপেক্ষাকৃত দুর্বল নৌবাহিনীকে শক্তিশালী করে তোলার উদ্যোগ নিয়েছে। দক্ষিণ চীন সাগরের দক্ষিণতম বিন্দুটি চীনের মূল ভূখণ্ড থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত।